ঝোপে লালির মোড়াটা আটকে ছিল। দয়াময় এমন করে আমাকে বলায় আমার খুব খারাপ লাগলো। মরা না বলে শুধু লালি বলতে পারতেন। মরে যাওয়ার পর তাদের প্রতি শ্রদ্ধা না দেখাতে পারলেও ঘৃণা থাকাটা কি উচিত? ধরা যাক লোকটা বা মেয়েটা কিংবা কেউ হাড় জ্বালানি বদমাশ ছিল, কিন্তু মরার পর তো আর তার কিছু করার রইল না। আর মৃত্যু, সে তো আজও এক রহস্য। মরে গিয়ে কি ঘটে কেউ ফিরে এসে তো বলতে পারে না সেটা। অন্তত মৃত্যুরই রহস্যময়তার খাতিরেও লালি একটা মূল্য দাবি করতে পারে, বিশেষ করে তার নিজের বাবার কাছে। ওর বাবা দয়াময় অবশ্য বরাবর নিষ্ঠুর প্রকৃতির মানুষ বলেই প্রসিদ্ধ। কথায় কথায় চাষিদের বেদম ঠেঙান। লালিকেও সারা জীবন ঠেঙিয়েই গেলেন। লালি বলতো এটা বাবার একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে হয়েছে। সত্যি করে তো কেউ এই পৃথিবীতে দয়াময় হয়ে থাকতে পারে না। আমি ঝোপটা খুঁটিয়ে দেখছি লক্ষ্য করে দয়াময় ফের বললেন, সেই বন্যায় সব উপড়ে গিয়েছিল, শুধু এটা বাদে। চিনতে পারছো অমিত? এটা একটা শেওড়া গাছ, খুব শক্ত শেকড় বাকড়। ভাগ্যিস শক্ত এবং উপড়ে যায়নি, তা না হলে লালি এই নদী বেয়ে সোজা গঙ্গায় গিয়ে পড়তো। তবে গঙ্গায় পড়লে লালির ভালোই হতো, সব পাপ ঘুচে যেত, মোক্ষ পেত তার আত্মা। একটা দীর্ঘশ্বাস পড়ল আমার। কেন কে জানে তার পর মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল। বললাম, তারপর কি হলো? তারপর কি হলো? মানে ওকে কি অবস্থায় পেয়েছিলেন? দয়াময় ঝোপের দিকে তাকিয়ে থেকে বললেন, শকুন বসতে পারেনি, জল ছিল, তবু দুটো শেয়াল ওর নাড়ি ভুঁড়ি খাচ্ছিল। আর আর একটা দাঁড় কাক স্তনে ঠোঁট ঠুকরে লাল বার করছিল। আরো শুনবে? আরো শুনবে? জ্যাঠামশাই কি আমার উপর রাগ করেছেন? কেন? তোমাদের আজকালকার ছেলে ছোকরাদের না বোঝাই দায়, এত সেন্টিমেন্টাল। এসো, তোমাদের জমিটা দেখিয়ে দিই। দয়াময়ের কাঁধে এবার বন্দুকটা উঠল। পা বাড়ালেন, কাঁধে কার্তুজের ঝোলাটা নড়ে উঠল। আমার কিন্তু পা ডুবে গেছে শক্ত পলির তলায়। শিকড় গোদাচ্ছে এবং সেই সব সাদা বিন্দু বিন্দু শেকড়ের আঙ্কুর ভ্রুকুটির মতন আমার শরীর থেকে পৃথিবীর গভীরতা লক্ষ্য করতে চায়। খুব স্পষ্টভাবে অনুভব করছিলাম এটা। এমন সময় দয়াময় ঘুরে বললেন, কি হলো? কিছু না, বেচারি লালির কথা মনে পড়ছে। তুমি বরাবর ব্রড মাইন্ডেড আর মডার্নই জানতাম। আমি একটু প্রিমিটিভ ধরনের মানুষ, অন্তত মেয়ের প্রেমিকদের। ছি, কি বলছেনটা কি? অমিত, মাঝে মাঝে আমি খুব সরল হয়ে যাই জানো। একে সেই প্রিমিটিভ সরলতা বলতে পারো। দেখো, ও যখন বেঁচে ছিল তোমার বাবার কাছে কথাটা তুলেছিল। তোমার বাবা অরবিন্দ বলেছিল এটা পসিবল নয়, কারণ অমিত পড়াশোনা করছে, তাছাড়া বিয়ের বয়সও তো হয়নি। তোমার বাবা আরো বলেছিলেন যে অমিতের অনেক অ্যাম্বিশন আছে। সত্যি, ঠিক ঠিক। জ্যাঠামশাই প্লিজ, ভুলে যান সব কথা। ভুলেছিলুম অমিত, ভুলেছিলুম। তুমি আবার মনে করিয়ে দিলে। যাকে, চলো চলো, এগোনো যাক। আজ থাক জ্যাঠামশাই, জমিতে উঠে পালাচ্ছে না, বরং কাল যাব। দয়াময় আমার দিকে তাকিয়ে বললেন, ও
আচ্ছা, তাহলে তুমি বসে বসে অশ্রুপাত করো, আমি বরং দেখি দু একটা তিতির পাই কিনা। বলেই উনি বড় বড় পা ফেলে চলে গেলেন। বিশাল ওই মানুষ, পায়ে গামবুট, কাঁধে বন্দুক ও কার্তুজের ছোলা, মাথায় টুপি। বাঁয়ে ঘুরে চড়ে নামলেন, কিছুক্ষণ নদীর তলায় হারিয়ে রইলেন। তারপর ওপারে বিরাট আকাশের গায়ে তাকে আবার দেখতে পেলাম। অমন একলা ওকে এর আগে কখনোই মনে হয়নি। এখন একটু ভয় হলো, চারদিকে ওর শত্রু। এভাবে একটা বন্দুক নিয়ে কি আত্মরক্ষা করতে পারবেন? এলাকার 3জন যোদ্ধা রীতিমধ্যেই খুন হয়েছে, উনিও যে কোনো সময় খুন হতে পারেন। তখন লালির মা বলবে অমিতই ষড়যন্ত্র করে ওকে মাঠে নিয়ে গেছিল। পুলিশ বলবে তাই তো, হঠাৎই ছোকরা আচমকা শহর থেকে বাবার সম্পত্তি দেখার ছলে গ্রামে একা একা। বুকটা টিপ টিপ করে উঠল। তারপর বাঁ চোখের কোণ দিয়ে যেন লালিকেই দেখতে পেলাম। কি অমিত, কেমন আছো? তুমি ভালো আছো তো লালি? মৃত্যুর পর জায়গাটা কেমন বলো তো? প্রেমিক পেয়েছো এখানকার মতন? কথায় কথায় তাদের সাথে শুয়ে পড়া কি এখনো সহজ? লালি, আমি কিন্তু সেদিক থেকে আজও ব্যর্থ। তুমি যে ভীতু, মেয়েদের দিকে চোখ তুলে কথা বলতেই পারো না, অথচ তোমার সারা দেহে তীব্র কামনা পোকার মতন ঝিলমিল করে। অমিত, তোমাকে তাই পোশাক খুলতে বলেছিলাম, মনে পড়ছে তো? ওইখানটায় জলের মধ্যে ভাসতে ভাসতে তুমি আবিষ্কার করেছিলে আমি উলঙ্গ, আর বলেছিলে এ কি লালি, তোমার শাড়ি কোথায়? কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে? কে? কে? ঠিক তখনই বৃষ্টি আর বাতাস বেড়ে গেল। আমার জবাব তুমি শুনতে পারলে না। কেন, কি বলেছিলে সেদিন তুমি? বলেছিলাম যে কারবার সেই কেড়েছে। এতদিনে আমার সম্পূর্ণতা, এবার তাই ভেসে গেলাম। বিদায়, বিদায় অমিত, বিদায়। আরও বলেছিলে, হাসতে হাসতে বলেছিলে তুমিও প্যান্টটা খুলে ফেলো। পারিনি, আমার সাঁতার দিতে অসুবিধা হচ্ছিল, তবুও জলের ভেতর সভ্যতাকে বাঁচাতে চাইলাম। অথচ অথচ কি লালি? অথচ পোশাক খুলে ফেলতেই কত সহজে মানুষ সম্পূর্ণতা পায়। সে কি লালি? সম্পূর্ণতাটা কি? তার নাম স্বাধীনতা। স্বাধীনতা। আমার চোয়াল আবার শক্ত হয়ে উঠল। লালি খুব ছেলেবেলা থেকেই তাহলে আমাকে এই স্বাধীনতার দিকে ডেকেছিল। তখন বুঝতাম না, পরেও কোনোদিন বুঝিনি। কাটা কাটা কুচফল শেওড়ার ঝোপের গুহার ছায়া নির্জনে শুয়ে পড়ার মানে আর এক জন্মের দিকে লক্ষিন্দরের মতন ভেসে যাওয়া। শিয়রে বেহুলা। জানতাম না পদ্মশালক ফোটা বিলের জলে সে স্বাধীনতার হাওয়া ছিল। নদীর চড়ায় জ্যোৎস্নায় গায়ে এলিয়ে পড়ে থাকতো সেই সোনালি রূপালী স্বাধীনতা। কি বোকা ছিলাম এতদিন। আমি ভালোবাসতাম ব্রিজে শব্দকারী রেলগাড়ি, গলায় নীল রুমাল জড়ানো দাড়িওয়ালা ফায়ারম্যান, পাহাড়ের চূড়ায় ওদিকে ব্লাস্ট ফার্নেসের ছটা, সবুজ ল্যান্ডমাস্টারের গাড়ি, রাতের আকাশে এরোপ্লেন আর ক্যালিভার্স ট্রাভেল একখণ্ড। ভালোবাসতাম পুরনোকালের সাহিত্য কিংবা পিকাসো বা দালির ছবি, রবি ঠাকুরের কবিতা, হেনরি মুরের ভাস্কর্য, ফ্লাস্কে রোম্যান্টিক মাখামাখি এক বিরাট সভ্যতাকে জানতাম শ্রেয় প্রিয়। সভ্যতার কয়েক হাজার বছর আমার মগজে ঢুকে পড়েছিল। আর লালি ভালোবাসত কুঁচফল, বিষাক্ত ধুঁধুল, লাল পোকা, নীল পোকা, নির্জন বালিয়াড়ির পাখি, জ্যোৎস্না রাতে পড়ির নাচ, মাঠের বিশালতা। দুয়ের কোনো মিল ছিল না। আমি শহর থেকে নিয়ে যেতাম জা পল সাত্রের অদৃত্যমূলক গল্প,
লালি কুরিয়ান্ত মাঠের নিঃসঙ্গ চাষা ইবাদ শেখের রূপকথা। লালি গাইত প্রাচীন লোকসঙ্গীত, আমি আওড়াতাম আধুনিক কবিতা। কোনো মিল ছিল না, কোনো মিল ছিল না। অথচ অথচ লালিকে দয়াময় পড়ালেখা শিখিয়েছিলেন। কবছর দিব্যি আধুনিক মেয়ে সেজে সে মফস্বলের শহরে কলেজ বাসে যাতায়াত করত। একসময় লালি নদীর ধারে জামবনে আমাকে বলেছিল, তোর সঙ্গে একটা ভারী দরকারি কথা আছে অমিত। কি কথা রে, এক্ষুনি বল না। না, এখন বলা যাবে না, বলবো খন। এই ছিল লালির স্বভাব। কৌতলকে ফুটিয়ে দিয়ে নিঃশব্দে হেসে চলে যেত। তখন মনে হতো সব ফুল ফুটবে, এমন টান টান শাখা প্রশাখার উত্তেজনা দিয়ে সে চলে যাচ্ছে, এবং তার ওই না বলা কথাটা আমাকে তারপর কতদিন উত্ত্যক্ত করেছিল তা বলার নয়। ভাবতাম, কি কথা বলবে লালি? কোনো গুরুতর শরীর বিষয়ক, নাকি তার আর সব উদ্ভট কথামালার অন্তর্গত? সে কি বলবে? তা হাঁটু নিয়ে আকুর গদাচ্ছে উদ্ভিদের, নাকি তার শরীরে কোথায় ফুল ফুটবার ষড়যন্ত্র চলছে সেই গুঁড়ো খবর জানাবে? মাঝে মাঝেই ওকে দেখতাম কত সহজে মিশে যাচ্ছে উদ্ভিদের রাজ্যে, জড়িয়ে পড়ছে দুর্বোধ্য প্রাকৃতিক সব খেলাধুলোয়। কেন যে চলতে চলতে হঠাৎ রাস্তা ছেড়ে নেমে গেল মাঠে আর দৌড়াতে শুরু করলো দিগন্তের দিকে, বুঝতেই পারতাম না। ওর কাছে ছিল গভীর অথই কোনো জলজগতের খবর, যেখানে মানুষেরা মৃত্যুর পর ঝিনুক হয়ে যায়। ও শোনাতো পাহাড়ের উপর কোথায় আছে ডাকিনীর গুহা, সেখানে ঘন্টা বাজলে পৃথিবীতে রাত্রে নেমে আসে। লালি একদিন বলছিল, গ্রামের এই নদীর চড়ায় দেবদূত নেমেছিল। কেমন তার চেহারা তাও সে বর্ণনা করেছিল। গলায় রেশমি রুমাল, নীল চোখ, হলুদ দুই ডানা কাঁধে, লাল টুকটুক ঠোঁট। আর সেই দেবদূত লালিকে কি একটা ভালো খবর দিয়ে কেটে পড়েছিল। এ খবরটা অনেক পরে বলেছিল লালি। রাঙা বৌদির অর্থাৎ দয়াময়ের ভাইপো সুধাকান্ত, যে সেটেলমেন্টের বড় অফিসার, তার বউয়ের নাকি ছেলে হবে। এই সুধাকান্ত সবসময় আমাকে লালির ব্যাপারে সন্দেহ করত। সে সেই বন্যার পর শহরে চলে গেছে। সে আর গ্রামে আসবে না, কারণ লালিকে পাহারা দেওয়ার দরকার তার ফুরিয়ে গেছে। লালিকে সভ্যতার দিকে টানতে তারই কারচুপি ছিল। দয়াময়কে ফুসলে বদলে ফেলেছিল। অথচ দয়াময়ের ইচ্ছা ছিল তিনি লালিকে খাঁটি মেয়ে জোরদার করে ছাড়বেন। অল্প স্বল্প লেখাপড়াই সেজন্য যথেষ্ট। দেখতে দেখতে লালি বড় হলো, কিন্তু তবু তার ওই বন্যতা গেল না। সভ্যতাকে তুচ্ছতাচ্ছিল্য করে এসে ঘুরে বেড়াতো বিষাক্ত ধুঁধুল লাল পোকা, নীল পোকা, পাখি, প্রজাপতি, কুঁচ ফলের পৃথিবীতে। আমাদের এই পাড়াগার পাশে কাঁচা রাস্তাটায় ইতিমধ্যে পিচ পড়েছিল। মাঠে বিশাল ফ্রেমে টাঙানো হয়েছিল বিদ্যুতের ভারী তার। ফ্রেমের গায়ে লাল ফলকে সাদা মড়ার মাথা ও দুটো আড়াআড়ি হাড় আঁকা ছিল। তাতে নাকি লেখা ছিল, সভ্যতা, অতএব সাবধান। এই কথা অবশ্য লালির। আমি পড়তাম 11,000 ভোল্ট, সাবধান। ও পড়ে শোনাতো, সভ্যতা, অতএব সাবধান। একদিন লালি বলেছিল, কেন আমার পিছনে ঘুরঘুর করিস বলতো? তখন সে নদীর ধারে বাঁধে যেতে যেতে হঠাৎ জঙ্গলে ঢুকে পড়েছিল। আমি তার পিছু ছাড়িনি। জারুল গাছের ছায়ায় দাঁড়িয়ে সে আমাকে ওই প্রশ্নটা করেছিল। জবাবে চোখ বুঝে আমি বলেছিলাম, তোকে চাই লালি, তোকে। সে আবার কি? না লালি, বল কেমন করে তোকে পাবো? আমাকে আমাকে পেতে হলে তোকে দেউড় বাসের জঙ্গল পেরোতে হবে। তার মানে? ওটা আমার শর্ত। ওই যে বাঁওড়ের মুখে কাঁটা ভরা বাঁশের জঙ্গলটা আছে, ওটার পূর্ব ধারে আমি তোর জন্য অপেক্ষা করব। তুই পশ্চিম থেকে ঢুকবি, পেরিয়ে গেলেই আমাকে পেয়ে যাবি। বেশ, তাই হবে। অস্থির হয়ে বাওরের দিকে হেঁটে গেছিলাম। কথা মতো লালি পূবে চলে গেল আর আমি পশ্চিমে।
তারপর সে এক অনাসৃষ্ট কাণ্ড। কেবল হাঁটু না ভাঁজ করেই বাঁশবনটায় ঢোকা যায়। কোথাও বুকে হাঁটতেও জল, চারপাশে শুধু থরে থরে তীক্ষ্ণ কাঁটা। কেটে ছেড়ে একাকার হলো কপাল, চিবুক, হাতের তালু, জামা প্যান্ট সবই ছিঁড়ল। স্যাঁতস্যাঁতে মাটির কালো রসে সব বিচ্ছিরি হয়ে গেল। তারপর যত এগোই তত শরীর শিউরে ওঠে। এ কোথায় চলে এসছি? হালকা নীলচে অন্ধকার জগতে, যেখানে সরীসৃপদের রাজত্ব। পোকামাকড়, ব্যাঙ, খরগোশ জলজলে চোখে তাকিয়ে আমার দিকে। সবাই তাকিয়ে দেখছে আমার দিকে। সাপের খোলস, ছত্রাক, শ্যাওলা আমার বুকের তলায় জমে উঠেছে। মাকড়সার ঝুল আমার সারা মুখে জড়িয়ে গেছে। দেখতে দেখতে ক্রমশ বদলে যাচ্ছি নিজের ইচ্ছার বিরুদ্ধে। মাঝে মাঝে ঠান্ডা, অতি ঠান্ডা সবুজ সাপ ছুঁয়ে চলে যাচ্ছে কোথায়। আমি বদলাচ্ছি, নিজেকে দেখতে পাচ্ছি এক হলদে ধূসর নীল রঙের বিচিত্র এক গিরগিটি। সারা গায়ে শিহরণের কাঁটা, শক্ত আর খসখসে। ভাঙা ডিমের খোলস মারিয়ে আমি কোথায় চলেছি? কোন আদিমতম পৃথিবীর দিকে? ক্রমশ আমার পোশাক অসম্ভব ভারী হয়ে এলো। ছায়া হতে থাকলো ঘনতর। তারপর অন্ধকারে বুকে হেঁটে যেতে যেতে রক্ত ঝরার তীক্ষ্ণ যন্ত্রণা পেতে পেতে চিৎকার করে উঠেছিলাম, লালি, লালি। মনে হলো কোথাও লালির খিলখিল হাসি শোনা যাচ্ছে। তারপর সে আমার নাম ধরে ডাকতে লাগলো। শব্দটা অনুমান করে এগোলাম, তবু অন্ধকার শেষ হলো না। কতক্ষণ কেটে গেল, সময়ের অস্তিত্ব বলতে আর কিছুই রইল না। সেই গভীর প্রকৃতির চেতনার অন্ধকারে পথ হারিয়ে আমি ক্রমশ অবশ হয়ে পড়লাম। সেবার লালি খবর দিয়ে লোকজন এনে আমাকে খুঁজে বের করেছিল। উদ্ধার করার পর সবাই জিজ্ঞেস করেছিল কেন ওখানে ঢুকতে গেছিলাম। কোনো যুক্তিপূর্ণ জবাব দিতে পারিনি। লালির ব্যাপারে আমাদের প্রচলিত যুক্তির বালাই থাকতে পারে না। শুধু বলেছিলাম এমনি, এবং এই ছিল লালির স্বভাব। সেই দরকারি কথার ব্যাপারটাই ধরা যাক না কেন। আমার কৈশোর থেকে যৌবন সে ওই না বলা কথাটার জোরেই বিভ্রান্ত করে রেখেছিল। তারপর তো কলেজে পড়তে গেলাম, মাঝে মাঝে ছুটিতে গ্রামে আসতাম। লালি যেমন ছিল তেমনই। সময় হু হু করে চলে যাচ্ছিল। প্রতিশ্রুতি থাক বা না থাক, লালিকে আমার চাই। এই গুরু প্রতিজ্ঞায় তবু স্থির থেকে গেলাম। তারপর এক পুজোর ছুটিতে গ্রামে আসার পরই হঠাৎ নদীর বাঁধ ভেঙে প্রচণ্ড বন্যা শুরু হলো। বৃষ্টি পড়ছিল কদিন থেকে। নদীর ব্রিজের কাছে বিপদসীমা পেরিয়ে যাচ্ছিল। তারপর এক শেষ রাতে গ্রামে জল ঢুকতে থাকলো। সে এক ভয়ঙ্কর দিন। ঘরবাড়ি ধসে পড়ল, পালিত পশু পাখিরা ভেসে গেল, কিছু মানুষও বেপাত্তা হয়ে গেল। আমাদের মাটির বাড়িটা বসে গেলে পরিবারের সবাই দয়াময়ের একতলার ছাদে গিয়ে আশ্রয় নিল। বন্যা এলে দয়াময় তার নিষ্ঠুরতাকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছিলেন হয়তো। তখন বিকেলবেলা রিলিফের নৌকো আসতে শুরু করেছে। দয়াময়ের একতলার 4-5টা ইটের ঘরের ছাদ থেকে আশ্রিতরা নৌকায় চলে যাচ্ছে। আমি শুধু লালিকেই খুঁজছি। সে কোথায় গেল? দয়াময় কয়েকবার জিজ্ঞেস করলেন, লালিকে দেখেছো অমিত? না তো। আশ্চর্য, সকাল থেকে তার কোনো পাত্তা নেই। শুনলুম বাঁধের দিকে গিয়েছিল। কোথায় গেল? তাহলে হয়তো আপনার ফ্যামিলির সাথে নৌকায় চলে গেছে। না না, লালি বাঁধের দিকে যাচ্ছিল। আমার মধ্যে একটা তীব্র উত্তেজনা জাগলো। এক ফাঁকে নিচে নামলাম। কেউ আমায় কোনো প্রশ্ন করলো না কোথায় যাচ্ছি। প্রশ্ন করার এটা সময় নয়। উঠোনের জল এক বুক, তীব্র স্রোত ঘুরপাক খাচ্ছে। বেরিয়ে যেতেই রাস্তায় জল বেড়ে গেল। সাঁতার কাটার অভ্যাস ছিল ছোটবেলা থেকেই। নদীর বাঁধের দিকে এগিয়ে গেলাম, চিৎসাঁতার দিচ্ছিলাম।
স্রোতের সপক্ষে ভেসে যেতে যখন একটা নিচু জায়গায় পৌঁছালাম, টের পেলাম বাঁধের অংশটাই যা টিকে আছে। জায়গাটা আন্দাজ 20 বাই 2 ফুট এবং লম্বাটে। তার গায়ে অনেক জড়াজড়ি গাছ, তার নিচে ঝোপগুলো ডুবে গেছে। দ্রুত সন্ধ্যা আসছিল। আমি উথাল পাতাল জলের শব্দের উপর তীব্র তীব্র কিছু শব্দ ছুড়ে দিলাম। পরক্ষণেই সাড়া পাওয়া গেল, আছি আছি। আশ্চর্য, লালি আমার খুব কাছেই একটা হিজল গাছের জড়ানো ডালে পা ঝুলিয়ে বসে আছে। ভিজে শাড়িটা তার গায়ে জড়ানো। শেষ আলোয় ওকে দেখে মনে হলো এক প্রাগৈতিহাসিক কোনো সত্তা, হয়তো কোনো প্রাণী নয়, অন্য কিছু। মানুষের ভাষায় বর্ণনা দেওয়া যায় না। লালি, ওখানে কি করছো? লালি হাত তুলে ডাকলো। চলে এসো অমিত। সশব্যস্তে গাছে উঠে ঝির তার দিকে এগিয়েছি। ও লাফ দিয়ে জলে পড়ল। মুহূর্তের ঝোঁকে আমিও ঝাঁপ দিলাম। ও দ্রুত এগোচ্ছিল, ওকে অনুসরণ করলাম। আর সেই সময় আবার বৃষ্টি নামল, আর ধূসর হয়ে গেল সব কিছু। তবুও মরিয়া হয়ে ওকে অনুসরণ করতে থাকলাম। ডেকে গেলাম, লালি, লালি, লালি। লালিও বারবার সাড়া দিয়ে গেল। স্রোতে ভাসতে ভাসতে হঠাৎ হাতে কি একটা শক্ত ঠেকলো। অমনি সেটা ধরলাম। মনে হলো একটা প্রকাণ্ড লোহার রেলিং। সেটার উপর পা রেখে উঠে বসলাম। তারপর শুনলাম কণ্ঠস্বর, অমিত। লালিকে রেলিংয়ের অন্য প্রান্তে উঠতে দেখলাম। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সন্ধ্যার আবছায় ওকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। শেষে কাছে এসে সে বলল, সাঁকোটা উপড়ে গেছে দেখছো, এখানে এসে আটকেছে। আমরা পাশাপাশি বসে আছি। হঠাৎ লালি বলে উঠল, এই অমিত, আজ তোমাকে সেই পুরনো কথাটা বলবো। আমি ওকে দুহাতে জড়িয়ে ধরেই প্রচণ্ড অবাক হয়ে বললাম, এ কি লালি, তোমার কাপড় চোপড় কোথায় গেল? সাঁতার দেওয়া যায় না, তাই সব ফেলে দিয়েছি। তুমিও সব ফেলে দাও অমিত। সেই রাতে পৃথিবী আমাদের দুজনকে শোবার মতন একটুও জায়গা দেয়নি। তা পেলে আমরা দুটি প্রাচীন সরীসৃপের মতন অন্ধ ভালোবাসায় ঘনীভূত হতে পারতাম। আমরা সেই রেলিংয়ে অতি কষ্টে বসে থাকলাম অনেকক্ষণ অনেকক্ষণ। কথা খুঁজলাম এবং এক অদ্ভুত বন্য গন্ধে আমাদের শরীরের ভেতর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কিছু ফুল ফুটল। নাকি আমাদের দুই সভ্যতা বর্জিত নগ্ন শরীর থেকে অজস্র আঁকুর গজালো শেকড় বাকড়ের ষড়যন্ত্র? তাই তখন দরকার ছিল এক টুকরো মাটি, অথচ কোথাও তখন একটু মাটি নেই। একসময় বললাম, লালি, তোমার সেই কথাটা? হ্যাঁ, কথা। বলে সে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর খুব আস্তে আস্তে বলল, কথাটা হয়তো ফুরিয়ে গেছে, নেই আর। লালি, হেয়ালি করো না। কথাটা ফুরিয়েছে, তবু কথা আরও থাকে অমিত। সে কথা শুনতে হলে আরও দূরে যেতে হবে। চলে এসো, চলে এসো অমিত। আমি রাগে উত্তেজনায় দুঃখে অস্থির হয়ে বসে থাকলাম। ওই ডাকে সাড়া দিয়ে এগোনোর সাহস আর শক্তি আমার ছিল না। এখন বুঝতে পারি, ওই ছিল লালির মুখে স্বাধীনতার ডাক। সেই স্বাধীনতায় অতিক্রান্ত হয় দিন রাত্রি। সূর্য ওঠে, চাঁদ জ্যোৎস্না দেয়, এই ব্রহ্মাণ্ড চলে যেতে থাকে কোটি কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রের দিকে। বুদ্ধদের মতন প্রসারিত হয় স্পেস। সময় হয়ে ওঠে গতিবান। আর যে স্বাধীনতায় মাটি ফুঁড়ে উদ্ভিদ আসে, ফুল ফোটে, প্রাণীরা জন্ম নেয়, লালি সেই খাঁটি স্বাধীনতাকে জেনেছিল। তার দিকে চলে যাচ্ছিল আমৃত্যু। ওই যাওয়াই তার জীবন। সেই স্বাধীনতার ডাক কেউ শোনে, কেউ জানে, অনেকে শোনে না, অনেকে জানেই না। জন্মের পরই ইতিহাস চোখে পড়িয়ে দেয় সভ্যতার ঠুলি। লালি ছিল আমার স্বাধীনতার টান। আমি ভাসতে পারিনি, সভ্যতায় আছি।
পোশাকে, কার্পেটে, ফুলদানিতে, পিকাসো, রবি ঠাকুরে। এই ঝোপে লালির মোড়াটা আটকে ছিল। যেন দয়াময় আমার খুব পাশ থেকে কথা বলে উঠলেন। আমি আমার ঝোপটা দেখতে লাগলাম। দেখলাম কালো বিষ পিঁপড়ে, লাল পোকা, মাকড়সার জাল, ছত্রাক, সাপের খোলস, শ্যাওলা, ভাঙা ডিম, গিরগিটি, সবুজ সাপের ছায়াধূসর স্যাঁতস্যাঁতে উর্বর পৃথিবীতে আলু থালু চুলে লালি শুয়ে আছে। ভারুলে গোছের নিটল ঘুড়ির মতন খয়েরি দুই উড়ু, শঙ্খের মতন করুণ জনি, তার ধূসর দুই স্তনের মোটায় হাজার লক্ষ বছরের মানুষের শৈশব জটিল হরফে লেখা। ফিসফিস করে ডাকলাম, লালি। ঠিক তক্ষুনি বাঁধের দিকে পরপর দুবার শব্দ হলো। চমকে উঠে দেখলাম দয়াময় উড়ন্ত পাখির ঝাঁক লক্ষ্য করে গুলি ছুটছেন। ঝাঁকটা ভয় পেয়ে আমার মাথার উপর এসে পড়তেই আমি ভয়ে মাথা নাড়লাম। তারপর আর চোখে দেখলাম দয়াময় এদিকেই বন্দুক তুলছেন। পাখিগুলো দূরে চলে গেল। কাঠ হয়ে বসে আছি। তারপর দয়াময়ের পায়ের জুতোর শব্দ হলো। এখনো বসে আছো? না, ফিরবো। আপনি এরই মধ্যে ফিরলেন যে? ফিরলুম। তোমাকে একটা কথা বলতে বাকি ছিল। বলুন। অমিত, তোমার মনে আছে নদীর ধারে একটা লোক সবজি চাষ করত? ওই যে দেখো ওখানটায়। মনে পড়ছে? মনে পড়ছে অমিত? হ্যাঁ, গণেশ রাজবংশী। সে নাকি জ্যোৎস্নায় চড়ে পড়ি নামতে দেখেছিল। তার ছেলেকে মনে পড়ে? খুব। কি যেন নাম ছিল তার? সীতু। হ্যাঁ, সীতু। আমাদের সাথে পাঠশালায় পড়তো। সে রাত্রে লালি কোথায় যাচ্ছিল জানো অমিত? সীতুর কাছে। আমার সারা শরীরটা শিউরে উঠল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম তার দিকে। সীতুরা থাকতো ওখানে, আর লালি তাদেরই খবর নিতে যাচ্ছিল। তাছাড়া আর কি বলবো? কেন? বুঝতে পারছো না কেন? বুঝতে পারছো না? দয়াময় জ্বলে উঠলেন। কয়েক মুহূর্ত চাপা শ্বাসের শব্দ পাওয়া গেল। তারপর বললেন, খুব ছোটবেলা থেকে এটা চলছিল, একটুও তলিয়ে ভাবিনি। ওই শুয়োরের বাচ্চাটা লালিকে নষ্ট করেছিল। লালিকে ও অনেক কষ্ট পাচ্ছেন দয়াময়। তাই তার কথা আটকে গেল, চোখ মুখ লাল হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে তিনি আবার বললেন, পরে গণেশ বলেছিল আমাকে, লালি বন্যার রাত্রে ওদের কুঁড়েতে যায়। তখন ছোঁড়াটা ছিল না, রিলিফের নৌকো ডাকতে গ্রামের দিকে গিয়েছিল। ওর বাবা গাছের ডালে বসেছিল। অন্ধকারে ওর চোখে কিছু এড়ায়নি। ও লালিকে টের পেয়েছিল। ভয়ানক দুর্যোগে এভাবে আসার জন্য বকাবকিও করেছিল। ভদ্রলোকের মেয়ে হয়ে কি সর্বনেশে কীর্তি, হ্যাঁ? তারপর 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 লালি আবার ভেসে যায়। বুড়ো আর ওকে দেখতে পায়নি। তাহলে পথের এই ঝোপের মধ্যে কি ঘটেছিল আমি জানি না। হয়তো হয়তো কাপড় কোথাও আটকে গিয়েছিল। না, ও সম্পূর্ণ উলঙ্গ ছিল। দয়াময় নিষ্পলক চোখে আমার দিকে তাকালেন। আমার সাথে ওর সন্ধ্যেবেলা দেখা হয়েছিল। তারপর ও সাঁতার কেটে ওই দিকে চলে যায়। তুমি জানো অমিত, সীতু ছোঁড়াটাকে আমি কি শাস্তি দিয়েছি? খুন করেছেন? এই ঝোপের তলায় মাটির অনেক নিচে তাকে লালির জন্য অপেক্ষা করতে পাঠিয়েছি। আর গণেশ বুড়ো? তাকে বাঁচিয়ে রেখেছি। মাঝে মাঝে তার কাছে যাই,
লালির কথা শুনতে। লালির আরেকটা জীবন ছিল, সেটা ও জানত, আমি জানতুম না। আমি একবার যাবো পুরুষ সাথে দেখা করতে। যেও, তবে কষ্ট পাবে। আমি বাবা, হয়তো কষ্ট পাই, হয়তো বা কষ্ট পেতেই সেখানে যাই। কিন্তু অমিত, তুমি কি লালির জন্য কষ্ট পেতে চাইবে? ও তো তোমাকে ভালোই বাসেনি। কথাটা বলে দয়াময় কিছুক্ষণ হাসলেন, তারপর কিছু না বলে হন হন করে মাঠের দিকে এগোতে থাকলেন। তাহলে সিঁতুর জন্যই লালি? আমার গলায় কি আটকে গেল। ভোর রাত, গণেশ রাজবংশীর বাড়ির দিকে যাচ্ছি। দয়াময়কে আর এই রাতে ডাকিনি। বাড়ি থেকে বেরিয়ে ইচ্ছা করলো টিলার পাশের দিক দিয়ে যাওয়ার, লালি যেখানে শেষ শুয়েছিল। রাস্তা ঘুরে টিলার পাশ দিয়ে যাওয়ার সময় আলোধারিতে দেখলাম একটা বিশাল চেহারা বসে আছে টিলার ঠিক পাশটায়, যেখানে লালি শুয়েছিল। অবাক হয়ে গেলাম, কিছুটা ভয়ও পেলাম। টিলার নিচে যতটা সম্ভব নিজেকে আড়াল করলাম। অন্ধকার চোখে একটু সয়ে গেলে লোকটাকে ভালো করে দেখলাম। দয়াময়। দয়াময় বসে আছে। দয়াময়ের মুখটা সামনের দিকে ঝুঁকে আছে। এই অন্ধকারে আমার মনে হলো তার মুখ বিষাদগ্রস্ত। দয়াময়কে অনেকদিন দেখছি, কালকেও দেখেছি, কিন্তু অপার্থিব অন্ধকারে দয়াময়ের এরকম মূর্তি কোনোদিন দেখিনি। হঠাৎ দয়াময় মুখটা ঢেকে ফেললেন। তার বিশাল শরীরটা ফুলে ফুলে উঠতে লাগলো। দয়াময় কাঁদছেন। আমি যে তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছি সেই উপস্থিতিও তিনি টের পাচ্ছেন না। সবসময় আমার মনে হয়েছিল যে লালির জীবনে একটা অপূর্ণতা রয়েছে। সেটার কারণ সে তার বাবার স্নেহ কোনোদিন সেভাবে পায়নি। আজ হঠাৎ আমার মনে হলো লালিকে সবাই ভালোবেসেছে। আর দেরি করা সম্ভব নয়। তাড়াতাড়ি গণেশপুরের বাড়ির দিকে বেরোলাম। আমি এখন লালির অন্য জীবনের কথা শুনব, যা আমার আজও শোনা হয়ে ওঠেনি। সবুজ তেজি উদ্ভিদের ভেতর এখন বুড়ো চাষা হাঁটু দুমড়ে বসে আছে। সে আমাকে দেখে বেরিয়ে এসে ভিজে ধুলোয় ধূসর শরীর ছায়ায় এলিয়ে রেখে ফ্যাকাশে চোখে পৃথিবীর একটা পুরনো গল্প শুরু করবে। সেই গল্পের কোনো শেষ নেই, কারণ সেই গল্প লালি নামক এক মেয়ের, যে শুধু ভালোবাসা চায়নি, সে এমন এক ভালোবাসা চেয়েছিল যেখানে শুধু বন্ধন নয়, এক অপার স্বাধীনতা থাকে, যে স্বাধীনতা জেনেছিল। কিছু ভালোবাসা এভাবেই রূপ পায়, কিছু ভালোবাসা এভাবেই বেঁচে থাকে, কিছু ভালোবাসা এভাবেই সারা জীবন আপনার স্মৃতিতে আঁচড় কেটে যায়। নদীর জলের শব্দের মতন, ঝিঝি পোকার ডাকের মতন, নদীর আলপথের মতন। এভাবেই লালির মতন বহু নারী স্বাধীনতা খুঁজে বেড়ায়, স্বাধীনতা পেতে চায়। শুনছিলেন আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লালির জন্যে। আজ গল্প পাঠে এবং অমিতের চরিত্রে আমি রেজ, দয়াময়ের চরিত্রে সুমন, লালির চরিত্রে নেহা। আজ সমগ্র গল্প পরিচালনায় সুমন, গল্পের সাউন্ড, মাস্টার মিক্সিং, বিজিএমে রেজ, গল্পের পোস্টার ডিজাইনিংয়ে রেজ, শব্দগ্রহণ এবং টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ। শেষ হলো আজকের পরিবেশনা। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ইমেল আইডিতে। প্রত্যেকবারের মতোই এবারও আমরা থাকব আপনাদের উত্তরের অপেক্ষায়। আজকের মতন এখানেই শেষ।